বুবু গো বুবু, তোমার কপাল পুড়ল গো বুবু, কপাল পুড়ল। শেষ পর্যন্ত এক বাচ্চার বাবাকে বিয়ে করবে তুমি। দুনিয়াতে ছেলেদের এমনই দুর্ভিক্ষ পড়ছিল যে একজন বুড়ো লোককে বিয়ে করতে রাজি হতে হবে তোমার। উত্তেজিত শক্ত গলায় কথাটি বলেই থামল চন্দ্রিমা। চন্দ্রিমার কথাটা শোনার পরপরই আবারও কয়েক দফা কেঁদে চোখ ভাসালো তনুজা। বড়ই আদরে বিয়ে সে, আজ তার বিয়ে, তাও এক বাচ্চার বাবার সঙ্গে। পাত্রের বয়স ৩৫। এটা শুনেই তার মন ভার হলো, মুখ মলিন হলো। সে এবার ১৬ থেকে ১৭তে পড়বে। দুবার মেট্রিক ফেল করা ছাত্রী সে। এবার যখন পরীক্ষা দিতে যাচ্ছিল, তার বাবা মোবারক ভূঁইয়া বারবার করে কঠোর গলায় বলে দিয়েছিলেন, পরীক্ষা দিতে যাচ্ছ যাও, এবার যদি পাশের বদলে ফেল নিয়ে ঘরে আসো, সোজা এক বাচ্চার বাবার হাতে ধরিয়ে দেব। কে জানতো এমন কিছুই তার ভাগ্যে লেখা ছিল। তখনও সে জানতো না তার বাবা সত্যি সত্যি এমনটাই করবে। পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে গতকাল। আর ফলাফল ঘোষণা করার পর থেকে যখন তার বাবা জানতে পেরেছে সে ২ সাবজেক্ট ফেল মেরেছে, তখনই রাগের বশে তার চাচাতো এক জেঠার বিবাহিত ছেলের সঙ্গে তনুজার বিয়ে ঠিক করলেন, তাকে না জানিয়েই। সে কথা আজ সকালে জানালেন। ছেলে নাকি কোন জন্মে তাকে একবার দেখছিল, কিন্তু সে দেখেনি, চিনেও না। চিনবে কি করে, শহরে থাকে তারা। তনুজারা তো গ্রামে থাকে, ভালো করে চিনেও না। সেই অচেনা আর দ্বিগুণ বয়সী লোকটাকে স্বামী হিসেবে কি করে মানবে তনুজা? গতকাল রাত থেকে সে অনবরত কেঁদে চলছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। তার বাবার পা ধরে ঘণ্টা দেড় ২ বসেছিল। বারবার অনুনয় বিনয় করে বলছিল সে বিয়ে করবে না, কিছুতেই না। একে তো বয়স্ক এক লোক, তার উপরে এক বাচ্চার বাবা। অমন লোকের বউ হওয়ার চেয়ে বিষ খেয়ে মরা শতগুণে ভালো। সে বললেও বিষ খাবে, তবুও ওই বুড়ো পুরুষকে কিছুতেই বিয়ে করবে না, স্বামী হিসাবে মানবে না, স্বামীর অধিকার দিবে না। তনুজার বাবা ছিল একজন আর্মি অফিসার, বেশ কঠোর তার রীতি। পাত্রকে তার সামনে বসো বুড়ো বলায় মোবারক ভূঁইয়া প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে উঠলেন। ভীষণ রেগে গিয়েছিলেন তিনি। তনুজার গালে ২টো কষিয়ে চর বসিয়েছিলেন। একমাত্র বিয়ে হওয়া সত্ত্বেও তার প্রতি নমনীয়তা দেখায়নি, মায়া দেখায়নি। তাকে ঘরবন্দি করে রেখেছে, হাতের পায়ের সঙ্গে হাত পা বেঁধে রেখেছে। এই হাত পা ঠিক তখনই ছাড়বে যখন তনুজার বিয়ে শেষ হবে। তনুজার মা রাবিয়া এসে স্বামীর বিপক্ষে গিয়ে হাত পা খুলে দিতে চেয়েছিলেন। হিতে বিপরীত হয়েছে। মোবারক ভূঁইয়া চেঁচিয়ে রাবিয়া বেগমকে বললেন, তনুজার মা, আজ যদি তনুজার বাঁধন তুমি খুলে দাও, তাহলে আমিও মোবারক ভূঁইয়া এই বুড়ো বয়সে তোমাকে তালাক দিতে বাধ্য হব। তাই বুড়ো বয়সে স্বামীর ঘর ছাড়া হতে না চাইলে তুমি তনুজার বাঁধন খুলবে না। আমি এক বাপের পোলা, আমার জমানো এক, কথাটা মনে রাখো। বলেই মোবারক ভূঁইয়া ঘর থেকে বেরিয়ে গেলেন। রাবেয়া বেগম স্বামীর কথার বিরুদ্ধে গেলেন না। বুড়ো বয়সে তালাক হলে যাবে কই? যাওয়ার তো কোনো জায়গা নেই। সে যে এক অভাগী। জলে ভেজা চোখ দুটো নিঃশব্দে মুছলেন তিনি। তনুজার কাঁদতে কাঁদতে মুখটা ছোট হয়ে গেল। তার
বড্ড মায়া হলো। বড়ই আহ্লাদে আদুরে একমাত্র মেয়ে তার যেন জলে ভাসিয়ে দিচ্ছেন। ফেল মেরেছে তাতে কি, দরকার পড়লে আরও মারবে। জীবনে কি পড়ালেখাটাই সব? পড়ালেখা ছাড়া জীবন চলে না? চলে তো। কত মানুষ সংসার করছে, খাচ্ছে, ঘুরছে। সে নিঃশব্দে নাক টানে। মেয়েকে বুঝিয়ে বললেন তিনি, এই নরক থেকে বাঁচতে হলে বিয়েটা করে নে মা। এক বাচ্চার বাবা হয়েছে তাতে কি, ছেলে দেখতে শুনতে ভালো, ফ্যামিলিও ভালো, ঢাকা থাকে। বিয়েটা করে নিলে তোর ভালো হবে। ছেলের সঙ্গে আমার কথা হয়েছে, তোকে পড়াবে বলল। অতটা খারাপ না, বয়সও কোনো বিষয় নয়, শুধু মানিয়ে নিলেই চলবে। তনুজা এবার ঝরঝর করে দু চোখের পানি ছেড়ে দিল। মায়ের বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমাকে কি তোমরা পালতে আনছিলা? আব্বা কেন আমার সঙ্গে এমন শক্ত আচরণ করে? উনি বাবা নাকি কসাই আম্মা? চুপ থাক মা, চুপ থাক, শুনে ফেলবে। অন্তত এইটুকু শুনে রাখ, তোর বিয়ে হলে এই জাহান্নাম থেকে তো মুক্তি পাবি। আমার মতো তোকে জ্বলতে হবে না। আর তোমার মুক্তি লাগবে না। আমার মুক্তি সাদা কাপড়ে হবে রে মা। সাদা কাপড় ছাড়া আমার মুক্তি নেই। তুই বস, আমি খাবার নিয়ে আসি। রাবেয়া গেল খাবার আনতে। এই ফাঁকে তনুজার কাজিন চন্দ্রিমা দ্রুত তনুজার হাত পায়ের বাঁধন খুলে দিতে দিতে বলল, তুই পালাও বুবু, তুমি পালাও। চাচাজান বাড়িতে নেই, এই সুযোগ তোমাকে পালাতে হবে। তনুজার চোখ দুটি মুক্তির উচ্ছ্বাসে খুশিতে চিকচিক করে উঠল। সে চন্দ্রিমাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বোন, তুই যা, আজ উপকার করলি কোনোদিন ভুলবো না। এসব রাখো, এখন জীবন বাঁচাও, বেঁচে থাকলে আমাদের আবার দেখা হবে। বলেই চন্দ্রিমা তনুজাকে পিছনের দরজা খুলে বাহিরে বের করে দিল। পালাতে সাহায্য করল। তুমি পালাও বুবু, দ্রুত পালাও। তনুজা মাথা ঝাঁকালো, হ্যাঁ, তাকে পালাতে হবে। সে জঙ্গলের সংক্ষিপ্ত পথ ধরে ছুটতে থাকে। জুগলি কাটার আঘাতে পা দুটো জর্জরিত, ক্ষত বিক্ষত, তবুও সে থামে না, চলতে থাকে। এই পথের শেষ কোথায় সে জানে না, কেবল ছুটতেই হবে, থামা যাবে না। সে এতটুকুই জানে, দুপুরের দিকে ঘর ভর্তি মেহমান ভরে গেলে রাবিয়া বেগম মেয়ের জন্য খাবার নিয়ে রুমে ঢুকলেন। সেখানে ঢুকে দেখলেন পুরো ঘর খালি, কোথাও তনুজা নেই। টেবিলে এক খণ্ড চিঠি পেল, ক্ষমা করো আব্বা, কোনো বুড়ো লোককে আমি বিয়ে করতে পারবো না, এমনকি এক বাচ্চার বাবাকেও না, তাই এই গৃহত্যাগ করা। চিঠিটা পড়ে শেষ অবধি করতে পারল না, তার আগে মোবারক ভূঁইয়া পিছন থেকে ছোঁ মেরে রাবেয়া বেগমের হাত থেকে চিঠিটা টেনে নিয়ে গেলেন। নিজের চোখের চশমাটি নাকের উপরে ঠেলে পড়তে লাগলেন। চিঠিটা পড়ার পর তার মাথায় রক্ত উঠে গেল। চোখ দুটি রাগের প্রভাবে শক্ত আর রক্তিম হয়ে এলো। সে রাবেয়া বেগমের দিকে তাকিয়ে শক্ত গলায় আঙুল তুলল। তনুজাকে তুমি পালাতে সাহায্য করেছ? স্বামীর এহেন কথায় রাবেয়া বেগম আঁচলে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে বললেন, না না, আপনি আমায় বিশ্বাস। তাকে পুরোটাও বলতে শেষ করতে দিল না মোবারক ভূঁইয়া। তার আগেই রাবেয়া বেগমের গাল নিয়ে ঠাটিয়ে একটি চর বসিয়ে দিলেন। রাবেয়া বেগম খাটের উপর গিয়ে মুখ থুবড়ে পড়লেন, তাতেও
মোবারক ভূঁইয়ার রাগ কমল না। সে তর্জনী আঙুল নাড়িয়ে নাড়িয়ে রক্তচক্ষু বের করে হুমকি দিয়ে গেলেন, রাবেয়া, তোমার মেয়ে যদি ফিরে এসে এ বিয়ে না করে তোমাকে আমি তালাক দিব, আর আজই। তনুজার মনে হলো তার শ্বাস এসে গলায় আটকে আছে। সে বের করতে চাইছে, কিন্তু অতি উৎকণ্ঠায় তা পারছে না। আরেকটু হলে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। সে আর ছুটতে পারছে না, হাঁপাচ্ছে। পা দুটো কাটার আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, জ্বলছেও বড্ড। গলাটা শুকিয়ে জলশূন্য মরুভূমি। বুকটাও দৌড়ানোর তালে তালে ধপাস ধপাস শব্দ হচ্ছে। ডিম ডিমো রীতিমতো শরীর দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে গ্রামের চওড়া মাটির রাস্তায় উঠে পড়ল। চিন্তিত মুখ যে পিছু তাকাতে তাকাতে দৌড়াচ্ছিল। সামনে যে একটি বড় গাড়ি আসছিল তার দিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না, যার ফলে অপ্রত্যাশিতভাবে অ্যাক্সিডেন্ট হলো। গাড়ির উপর এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে চলন্ত গাড়িটা থেমে গেল। তনুজাও আহ বলে আর্তনাদ করে মাটির উপর পা ধরে বসে পড়ল। তার পায়ে আঘাত পেয়েছে, কিছুটা কেটে রক্তের ফেটকি বেরিয়ে এসেছে, কিন্তু বেশি আঘাতপ্রাপ্ত হয়নি। তবুও মুখ দিয়ে চরণ বেরিয়ে আসছিল। বিরক্তি ভাস ললাট মাঝে স্পষ্ট ফুটানো। তৎক্ষণিক সে টের পেল খট করে গাড়ির দরজাটি খুলে গেল। সেখান দিয়ে বেরিয়ে এলো শহরের এক লোক। বেশ স্মার্ট, সাদা পাঞ্জাবি পরা, লম্বা চওড়া শরীর, উজ্জ্বল শ্যাম বর্ণের দেখতে, দাম্ভিক আদল ওর দিকে এগিয়ে এলো। তনুজা অপরিচিত পুরুষটিকে দেখে শুটিয়ে গেল, সংকুচিত হলো। মাথার উপর টেনে নিল ওড়নাটি। পুরুষটি তার সম্মুখে এসে শব্দে বসল। তার কাঁটাস্থানে হাত লাগিয়ে দেখতে যাচ্ছিল কতটুকু কেটেছে। তার আগেই তনুজা পাটি তরিত গুটিয়ে নিয়ে বলল, ছুবেন না আমায়, বলেই দম ছাড়ল। পরপরই প্রশ্ন করলো, আপনি কে চাচাজান? বলে সে একটু বিরতি নিল। লোকটার চোখ দুটো তাৎক্ষণিক ছোট ছোট হয়ে কুঁচকে আসে। চুলগুলি কোঁকড়া, তবে দেখতে সুন্দর, খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়ে আছে। সে আবার বলল, কথা নেই বার্তা নেই, হুট করে একজন অপরিচিত মেয়ের শরীরে হাত দিয়ে দিচ্ছেন, এ কেমন ভদ্রতা? পুরুষটি এবার নড়ে চড়ে উঠল, চোখ থেকে কালো চশমাটি খুলতে খুলতে প্রশ্ন করল, আগে বলো তোমার কেমন চাচাজান হই আমি? হাতে আঙুল দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করলো, মামাতো, খালাতো, ফুফাতো, কোন চাচা হই? তনুজার সঙ্গে সঙ্গে দুদিকে মাথা ঘুরিয়ে দিল, উত্তরে বলল, না, তোমার বাবার আপন কোনো ভাই হই। তনুজা এবারও উত্তরে বলল, না, আমার মুখ কি তোমার চাচাজানের মতো দেখতে? না, এক্স্যাক্টলি। তাহলে এবার বলো, আমাকে চাচাজান বললে কেন? জানি না, অপরিচিত বলে মনে হয়েছে তাই বলে দিয়েছি। অপরিচিত সবাইকে কি তুমি চাচাজান বলে ডাকো? হ্যাঁ, বেশ তো, কিন্তু আমায় চাচাজান বলে ডাকবে না। এখন বলো, যাবে কোথায়? পায়ের আঘাত তো গুরুতর মনে হচ্ছে, একা একা হেঁটে যেতে পারবে না। তুমি চাইলে আমি হেল্প করতে পারি তোমাকে পৌঁছে দিয়ে। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। বলেই তনুজা উঠে সাহস করে দাঁড়াতে যাচ্ছিল। সে পারল না, ধুপ করে আঘাতপ্রাপ্ত পা নিয়ে মাটিতে বসে পড়ল। অপরিচিত লোকটা চোখে চশমা পড়তে পড়তে মৃদু হাসলো, বলল, আমায় বিশ্বাস করতে পারো, আমি তোমাকে তোমার সঠিক ঠিকানায় পৌঁছে দেব। শর্ত একটাই, চাচাজান বলে ডাকতে পারবে না। আমার কোনো ভাই নেই, ভাইয়ের কোনো বিয়েও তোমার মতন নেই। চাইলে নাম ধরে ডাকতে পারো, আমি নওরাজ, নওরাজ মজুমদার। ডাকনাম রাজ।
তোমার খুশি? তনুজা লোকটার উপর কিঞ্চিৎ বিরক্ত হয়ে মুখ খিঁচে নিল। বলল, আপনি তো প্রচণ্ড কথা বলেন। তুমি অপরিচিত বলে একটু বেশি কথা বলছি। পরিচিত লোকদের সঙ্গে আমি আবার কম কথা বলি। সবসময় শুনে এসেছি মানুষ অপরিচিত লোকের সঙ্গে কম কথা বলে। একমাত্র আপনাকে দেখলাম ঠিক উল্টোটা। আমি এমনই। আমার বিপরীত দিকে ঝোঁক বেশি। এখন গাড়িতে ওঠো, যাবে কোথায় বলো? শহরে যাব। ঠিক আছে, আমি শহরের দিকেই যাচ্ছি, চলো। তনুজা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছিল। নোরা ছো মেরে এক প্রকার টেনে তাকে ভিতরে ঢুকিয়ে নিল। তনুজার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে কিডন্যাপ হতে যাচ্ছে। আচ্ছা, যারা কিডন্যাপ করে তারা কি এমন করে ছো মেরে ভিতরে ঢুকিয়ে কিডন্যাপ করে? তার এসব বিষয়ে একেবারে অভিজ্ঞতা নেই। লৌরাজের পাশাপাশি বসা সে। লৌরাজ গাড়ির স্টিয়ারিং ঘুরালো। গাড়ি ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তনুজা মুখের উপর ঠাস করে বলে দিল, নাম দিয়ে আপনার দরকার কি? লৌরাজ হাসলো বুঝি। তনুজা শব্দ পেল না। তুমি কি আমার উপর বিরক্ত হচ্ছ প্রচণ্ড? নওরাজ অবশ্য তনুজার উত্তর শুনে রাগল না। সে নীরবে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। দুজনে নীরব রইল। কেউ আগ বাড়িয়ে কথা বলল না। মাটির চওড়া রাস্তা দিয়ে লাল কালো রঙের গাড়িটি এগিয়ে চলছে। তনুজার হঠাৎ খেয়াল হলো গাড়িটা তাদের বাড়ির রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। তনুজা উৎসুক, একাকার। তোর ইচ্ছে চঞ্চল কণ্ঠে বাধা দিয়ে উঠল, আরে করছেন কি? ওই দিকে কোথায় যাচ্ছেন? নওরাজ তনুজার কোনো কথা কানে নিল না। সে গাড়ির পার বাড়িয়ে দিল। গাড়ি এবার দ্রুত গতিতে অজগরের মতন মাটির আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলছে। তনুজা চেঁচিয়ে যাচ্ছে, ওইদিকে যাবেন না, প্লিজ যাবেন না, আমি শহরে যাব। আপনি শহরে না গেলে এখানেই আমাকে নামিয়ে দিন। নওরাজ হাসতে হাসতে তনুজাকে জিজ্ঞেস করলো, ওভাবে চেঁচাচ্ছ কেন তুমি? মনে হয় বাড়ি থেকে পালিয়ে এসেছো। ঘটনা কি আসলে সত্যি? তনুজার বক্ষ মাসটা এবার দ্বিগুণ হারে মুচকে উঠল। সে তো সত্যি বিয়েবাড়ি থেকে পালিয়ে এসেছে। সে কথা এই নওরাজ নামের লোকটা জানল কি করে? তার চোখ মুখ গাঢ় সন্দেহের মিশ্রণে মিশে গেল। সে জিজ্ঞেস করলো, সত্যি করে বলুন তো, আপনি কে? আমরা এসে গেছি। নওরাজের কথায় তনুজার জ্ঞান ফিরে। সে সামনের দিকে তাকিয়ে দেখে এটা তারই চিরচেনা ঘর বাড়ি। এ যে তাদের বাড়ির উঠোন। লোকটা সিট বেল্ট খুলে খট করে গাড়ির দরজা খুলে বেরিয়ে উঠোনে নামলো। অপর পাশের দরজা খুলে আহত তনুজাকে টেনে বের করলো। তনুজার হাত ধরে উঠোন দিয়ে তনুজাদের ঘরের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তনুজা তখনও একটা ঘোরের মধ্যে। হাজার প্রশ্নের ছড়াছড়ি তার মস্তিষ্ক জুড়ে। কে এলো? কে? তার পরিচয়? তাকে চিনে বা কী করে? তাদের সঙ্গে এ লোকের সম্পর্ক কী? সাপটা গোলাটে জলের মতো অস্পষ্ট, ধোঁয়াশা। বাড়ির সকলে ছোটাছুটি করছিল, বলাবলি করলো, বর এসেছে, বর এসেছে। তনুজার বর এসেছে। তনুজার মাথায় যেন গোটা একটা আকাশ ভেঙে পড়ল। তার চোখ মুখ ঘামে চটচটে, অভিক্ষুট দুটোতে তীব্র অবিশ্বাস লুকিয়ে। বর? কার বর? তার নিজের। অসম্ভব। সে বিশ্বাস করে না। লোকটার দিকে অফুরন্ত কৌতূহল নিয়ে সে তাকিয়ে থাকে। আশ্চর্যজনিত অধর দুটো ফেরে তৎক্ষণিক বেরিয়ে আসে। আপনি পাত্র? নওরাজ ওর দিকে তাকিয়ে গম্ভীর মুখ চেয়ে একটি হাসি দিল, যে হাসির অভ্যন্তরে লুকিয়েছিল গাঢ় রহস্যের প্রলেপ। সেই হাসিটিতে সবটা জলের মতো পরিষ্কার ছিল।
ঝিমিয়ে পড়া তপনের কম লাভ স্বল্প আলোকটুকু বাড়ির আঙিনায় এসে আছড়ে পড়ছে। উঠানের বাম পাশে মোটা দত্তের মতো দাঁড়িয়ে আছে একখানা লম্বাটে তালগাছ, যা সগর্ব নির্বাক প্রহরীর ভঙ্গিতে তার মাথার চূড়ায় কয়লার মতো কুচকুচে কালো বর্ণ এক কাক ধরে বেশ কিছুক্ষণ কা কা করে ডাকতে থাকে। সেই ডাকে যে বিষাদের অগ্রিম আগাম বার্তা সুর মিশেছিল তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। একটা সময় সেটি মাথার সামান্য উপর দিয়ে সা সা শব্দে তুলে উড়ে গেল। সেই সঙ্গে চারপাশটা নির্জীব নিস্তব্ধ আর ভারী ভারী হয়ে এলো। তনুজা সেদিকে এক পলক তাকিয়ে দৃষ্টিজোড়া আলতোভাবে নামিয়ে নিল। কোনো ভাগ্য জন্যে বাঁধতে যাচ্ছে তার জীবন, সে জানে না। নবরাজের হাতের মুঠোয় এখনো তার কোমল হাতটি, যেন ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। কি আশ্চর্য! কোনো অদৃশ্য অধিকারত্ববোধ থেকে জোর খাটাচ্ছে তামাটে লোকটা। এত স্পর্ধা, এত সাহস, নারী লোককে যথাযথ সম্মানটুকু দিচ্ছে না। নেহাত লোকটা বড়, নতুবা দুটো চর খাওয়ার উপযুক্ত ছিল। ভদ্রতার খাতিরে সে বিলিমান অসম্মানটুকু করতে পারছে না। লোকটার আদল গম্ভীর সদর দরজাটি দিয়ে আত্মভিমানীর সঙ্গে ভিতরে প্রবেশ করলো। কয়েকজন বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে মাথা খাচ্ছে। এই ঘর থেকে ওই ঘরে হইচই ছোটাছুটি করে মাথায় তুলছে। বর এসেছে, বর এসেছে। খবর শুনে বড় ঘরের ভিতর থেকে সফেদ ছাইরঙা ভারী পর্দা সরিয়ে বেরিয়ে এলো তনুজার বাবা মোবারক ভূঁইয়া। ভীষণ গম্ভীর লোক সে। মুখের কাঠামো ও বাহ্যিক আচার ভঙ্গিমা দেখে যে কেউ আন্দাজ করে ফেলতে পারবে সে একজন সরকারি উচ্চপদের অফিসার। মোবারক ভূঁইয়া নওরাজের সঙ্গে তনুজাকে দেখে সে আকস্মিক চমকালো। এক্ষেত্রে নওরাজ হাসে, তনুজার হাতটা ছেড়ে দিয়ে কপালে সালাম ঠুকে সে। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই পথ দিয়েই আসছিলাম, পথে আপনার মেয়ের সঙ্গে দেখা, ধরে নিয়ে এলাম। আপনার কন্যাকে সহি সালামতে আপনার হাতে পৌঁছে দিলাম। এবার গার্জেন হিসেবে বাকি দায়িত্বটুকু আপনি সেরে ফেলুন। সময় বেশি নেই, আজই কুমিল্লা পৌঁছাতে হবে, তাই যা করবেন দ্রুত। মোবারক ভূঁইয়া অবাক হলেও প্রশ্ন করে, আর সময় অপচয় করার মতো কাজটি তিনি দ্বিতীয়বার করেননি, বরঞ্চ ভারিক্কি মুখে একটু হাসতে চেষ্টা করলেন। বেশ কঠোর সে, তার নিয়মও ব্যারিকেডের মতো শক্ত। সেই ব্যারিকেডের মতন নিয়ম পেরিয়ে মেয়েটা যে পালাবে সে তা ভাবতেও পারেনি। নওরাজের সালাম নিল সে। ওয়ালাইকুম আসসালাম বাবা। এই ভিতরে কে আছো? জলদি আসো, বর এসেছে। বরকে ঠান্ডা শরবতের ব্যবস্থা করে দাও। কত দূর থেকে এসেছে। শেষ করি সে তনুজার হাত ধরে টানল। তুমি আমার সঙ্গে আসো। নওরাজ পিছন থেকে ডেকে বলল, আঙ্কেল আমি চাই না তনুজার গায়ে আপনি হাত তুলেন। ভুল মানুষ মাত্র হয়। আমি যদি তাকে মাপ করতে পারি, আশা করি আপনার আপত্তি থাকবে না। মোবারক ভূঁইয়া একটু হাসলেন, দুদিকে মাথাটা ঘুরিয়ে বলেন, না না, বিবাহযোগ্য মেয়ের গায়ে হাত তোলা ঠিক হবে না। তাছাড়া আছেই আর কয়েক ঘন্টা। মেরে মেয়েটাকে বিদায় দিতে চাইছি না বলেই তিনি তনুজার কুনু ধরে হাঁটতে লাগলেন। তনুজা কিছুটা রাগল। তাকে তার বাবা ভিতরে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছে, টানছে। সে জেদে ঘাড়টা ঘুরিয়ে নেয়। পিছু ঘুরে নওরাজের শ্যামবর্ণ গম্ভীর মুখটার দিকে তাকিয়ে এক প্রকার চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আমি আপনার মতো বুড়ো এক বাচ্চার বাবাকে কিছুতেই বিয়ে করব না। আপনাকে বিয়ে করার আগে আমি বিষ খাবো। আমার লাশের সাথে আপনার বিয়ে হবে। তনুজার কথা কি নওরাজের মজকে ঢুকলো? কি জানি, তার বাহ্যিক আচরণে তো তাই একেবারেই
প্রস্ফুটিত নয়। মোবারক ভূঁইয়া দাঁত খিঁচেন, চোখ দুটো দিয়ে তিনি মেয়েকে আগুন যেন ঝলসে দেন। নওরাজ সামনে থাকায় দুটো কড়া কথাও শোনাতে পারছেন না, কিন্তু নীরবে হাত ধরে টানছেন, চোখ দুটি পাকাচ্ছেন। তনুজা সেসব তোয়াক্কা করে না, দমে না। সে তার বাবার পা চেপে ধরে। আমায় বিয়ে দিও না আব্বা। আমি কি পাপ করেছি যার কৃতকর্মের শাস্তি দিতে চাইছো? শুধু ফেলই তো করেছি। আচ্ছা, আর কেউ ফেল করে না? কই, তাদের বাবা তো এমন করে না। তুমি এমন নিষ্ঠুর কেন আব্বা? আমি নিষ্ঠুরী? তোর লজ্জা হওয়া উচিত। একজন আর্মি অফিসারের মেয়ে হয়ে পরপর ২-৩ বার ফেল করেছো। আবার সেসব কথা নির্লজ্জের মতন মুখ ভেটকিয়ে বলছো, বিয়ে তোমার করতেই হবে। তোমার মতন ফেলটুস বিয়ে পেলে আমি অন্ন ধ্বংস করতে পারবো না। এতটুকু কথাই ছিল তনুজাকে ভঙ্গুর করে দেওয়ার জন্য যথেষ্ট। নির্ভীক সে, নিরুৎসাহিত। সে অন্ন ধ্বংস করছে, তাও বলছে তার জন্মদাতা পিতা। ছিঃ, ধিক্কার জানায় এমন পিতা নামক জালিমকে। মোবারক ভূঁইয়া তনুজাকে টেনে তুলেন। তনুজা তখনও একটা ঘোরের মধ্যে সম্পূর্ণ স্তম্ভিত সে। তিনি ওর কুলো টেনে ওর মায়ের রুমে এক প্রকার ছুঁড়ে মারেন। এইখান থেকে এক পা বের করলে মনে রেখো, তোমার আগে তোমার মায়ের লাশের জন্য কবর খুঁড়ব। একদম জবাই করে দিব তোমার মাকে। আর হ্যাঁ, বিয়েটা তোমাকে করতেই হবে তনুজা। তুমি স্বেচ্ছায় বিয়ে না করলে আমি তোমার মাকে তালাক দিব। বুড়ো বয়সে মাকে ডিভোর্সি নারী হিসাবে দেখতে না চাইলে সুন্দর মতন বিয়েতে রাজি হও। তনুজার চোখের কার্নিশ গড়িয়ে জল গড়ালো। নিজের চেয়ে নিজের মায়ের প্রতি আফসোস হচ্ছে তার। এ কেমন জীবন সঙ্গিনী জুটল তার মায়ের কপালে। ভাবটি তার মাথাটা দপদপ করে জ্বলে ওঠে। তোমার মতন জালিম বাবা যেন কারো না হয়। আজ থেকে জানবো আমার কোনো বাবা নেই, সে মৃত। আমি কারোর মেয়ে নয়। মোবারক ভূঁইয়া নামে আমি কাউকে চিনি না। মেয়ের কথায় বুকে দুঃখ পেলেও মোবারক ভূঁইয়া আমলে নিল না। সে যা সিদ্ধান্ত নিচ্ছে মেয়ের ভবিষ্যৎ কথা ভেবেই। তিনি আপাতত কাজে ডাকতে চললেন। বিয়েটা যত দ্রুত হয় ততই ভালো। তনুজা খাটের এক প্রান্তে বসা, তার মা রাবেয়া বেগমের কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। তনুজাকে টেনে সে বুকে আনে। মেয়েটা কাঁদছে। রাবেয়া মেয়ের কপালে হাত বুলান। কান্না বন্ধ কর তনুজা, কত আর কাঁদবি? ফিতু বিয়ে আমি জন্ম দেইনি। লড়াই করতে হবে তোকে। পুরুষ, বিবাহিত, এক বাচ্চার বাবা, আর বয়সের লম্বা একটা ভেদাভেদ এসব কোনো বিষয়ই না। সুখী হওয়ার জন্য একজন যত্নশীল দায়িত্ববান পুরুষই যথেষ্ট। যদি পেয়ে যাও আলহামদুলিল্লাহ, না পেলে আফসোস করো না। নিজেকে জনম দুঃখিনী বলে দুটো গালি দিতে মন চাইলে দিতে পারো। আপাতত সব ভুলে গিয়ে তুমি বিয়েটা করে নাও বা। যার কপালে শান্তি লেখা থাকে তাকে ঠেকানোর শক্তি কারো নেই। আজ একটা কথা বলি, যা কিছু হয়ে যাক তুমি কখনো এই বাড়িতে এসো না। মনে করো নিজের মায়ের জন্য নিজেকে কোরবানি করছো। বলেই রাবেয়া বেগম আসলে চোখ মুছলেন। তনুজা ওর আমাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কাঁদল রাবেয়াও। মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তার বুক ছিঁড়ছে ফাটছে। মেয়ের অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে দিচ্ছেন। কি হবে এর ভবিষ্যৎ? দরজা কড়া নাড়ল কেউ। কাজী এসেছে বোধ হয়। রাবেয়া চোখের জল মুছলেন। তনুজার ওড়না ঠিকঠাক করে দিয়ে দরজা খুললেন। দেখা গেল দরজার সামনে কাজী মোবারক ভূঁইয়া নওরাজসহ দুজন সাক্ষী দাঁড়িয়ে থাকতে। বিয়েটা ঘরোয়াভাবে হচ্ছে, এজন্য মানুষ কম। রাবেয়া নওরাজকে এক পলক
চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, এই বুঝি জামাই, দেখতে শুনতে তো ভালোই লম্বা চূড়া, গায়েও মাংস আছে। তাকে নওরাজ সালাম দিল। রাবেয়া সালাম নিয়ে তাদের ভিতরে ঢুকতে জায়গা করে দিল। নওরাজ আর তনুজা পাশাপাশি বসা, বিয়ে পড়ানো শেষ, এখন কাবিন হচ্ছে। কাবিনের কাগজের উপর সাইন করতে গিয়ে তনুজার চোখ হতে নির্গত 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অবশেষে বিয়ের পর্ব চুকালো। সবাই মোনাজাত ধরে দোয়া করল। মোনাজাত শেষে মোবারক ভূঁইয়া বরের জন্য খাবার আনতে যাচ্ছিল। নওরাজ বাধা দিল, সে খাবে না। মোবারক ভূঁইয়া বলেন, তা কি করে হয় বাবা, বিয়ের প্রথম দিনই তোমাকে না খাইয়ে যেতে দিচ্ছি না। নওরাজ রাজি হলো না। খাওয়াতে যেহেতু চাচ্ছেন, পরে এসে পেট ভরে খেয়ে যাব। আপাতত বউ নিয়ে বিদায় নিতে হবে। রাতের মধ্যে কুমিল্লা পৌঁছাতে হবে। আগামীকাল আমায় গুরুতর কাজে বের হতে হবে। আচ্ছা, আমি খাবার তাইলে প্যাকিং করে দিচ্ছি। নওরাজ আর না বলল না। তনুজাকে দুজন মেয়ে মিলে সাজিয়ে দিল। যাওয়ার সময় তনুজা এক ফোঁটাও কাঁদল না। শক্ত করে রাখলো ভিতরটা, কাউকে বলেও গেল না। সে গাড়িতে গিয়ে চুপচাপ বসে পড়ল। ঘরের মধ্যে বসে তনুজার মায়ের কান্নার চিৎকার শোনা যাচ্ছে। তার বাবা কি কাঁদছে সে জানে না, জানতেও চায় না। জানলা দিয়ে সে বাহিরে তাকিয়ে আছে। নওরাজ সবার থেকে বিদায় নিয়ে যাচ্ছিল। তনুজার বাবা মোবারক ভূঁইয়া ছলছল চোখে নওরাজের হাতটা চেপে ধরল। বাবা, আমার কলিজার টুকরাটাকে তোমার হাতে তুলে দিলাম। ওর সুখ দুঃখের দায়িত্ব আজ থেকে তোমার। তারে কষ্ট দিও না। তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছি তাকে। দেখো না মেয়ে আমার কেমন অভিমান করে বসে আছে। যাওয়ার সময় একটু কথাও বলল না। ওকে তুমি যত্নে রেখো। মনে রেখো, আমার চোখ দুটোর একটা তোমার হাতে তুলে দিয়েছি। ওকে যত্নে রেখো বাবা, যত্নে রেখো। নওরাজ আশ্বস্ত করল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি তনুজার খেয়াল রাখব। আপনি আমাকে দেখুন, আসি। গাড়িটি এগিয়ে চলছে ধুলো মাটির রাস্তা দিয়ে। গ্রামের রাস্তাটি সরু আর মাটির। সন্ধ্যার আমেজ পড়ে জনমানব শূন্য রাস্তাটি গা ছমছমে দেখতে। ল্যাম্পপোস্টের কোনো আলো নেই এখানে। রাস্তার দুপাশে ঘন ঘন গাছপালাগুলি চাঁদের স্বল্প আলোকে এক একটা প্রেতাত্মার ন্যায় বৃত্তাকার দেখায়। তার মধ্যে শেয়াল শকুনের ডাকে ভুতুড়ে ভুতুড়ে একটা পরিবেশ সৃষ্টি করছে। এর মধ্যে তনুজার কান্না মিশ্রিত নাক টানা শব্দটি বড়ই অদ্ভুত শোনালো। বিয়ের সময় মেয়েরা বুঝি অমন ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদে। লোকটার ভারে কি পুরুষালী গলার কথাটি শুনে আগুনের ঘি ঢালার মতো তনুজা থপ করে রাগে জ্বলে উঠল। না হাসে হি হি, শুনছেন? নওরাজ গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে ফস করে হেসে দিল। বলল, অমন হাসে তো পেতনিরা। তুমি কি পেতনি? আপনার লজ্জা করছে না হাঁটুর বয়সী একজন মেয়েকে বিয়ে করছেন? নওরাজ ফোঁস করে একটা তপ্ত শ্বাস ফেলে। দৃষ্টিজোড়া অন্ধকার রাতের রাস্তার দিকে নিবদ্ধ। সে অবস্থাতে বলে সে না করছে না। লজ্জা থাকলে রাস্তা থেকে তোমাকে তুলে নিয়ে বিয়ে করতাম না। আপনার না বউ আছে? না, নেই। কি হয়েছে? মরে গেছে। মরে গেছে না মেরে ফেলেছে? জবাই করেছি, জবাই করে দিয়েছি। কথাটা তনুজার আবেগপ্রবণ অন্তরে ঠিক বজ্রপাতের ন্যায় ঠেকল। তার চক্ষুমণি দুটো যেন স্থান হতে বেরিয়ে এসেছে। রীতিমতো শরীরটা ঝলকাচ্ছে। শা শা করে উন্মুক্ত কাছের জানালাটি দিয়ে হিমশীতল কয়েক দোলা মরুত এসে তাকে নীরবে ছুঁয়ে গেল। সে জিভটা জলশূন্য অনুভব করল, কণ্ঠের বেগ কিছুটা বিরতি নেয়।
বড় বড় দুটো শ্বাস ফেলে ফের শ্যামবর্ণ তামাটে মুখটার দিকে দৃষ্টিপাত করল। লোকটার বাহ্যিক ভাবভঙ্গি অস্পষ্ট। তার কথাটা আদৌ সত্যি কতটুকু বোঝা দুষ্কর। সে শুকনো ওষ্ঠজোড়া জিভের তলে চিবিয়ে নেয়। কণ্ঠস্বর নিচু করে জানতে চাইল, জবাই করছেন? হাসল গম্ভীর মুখটা, সেই সঙ্গে হাসলো তার ছোট ছোট চোখ দুটো, বড়ই অদ্ভুত। ঝাপসা আর অস্পষ্ট দেখালো সেই নিঃশব্দ চোখের অন্তরালের ভাষাটুকু। চোখ দুটো কেমন যেন একটা সমুদ্রের মতো সুগভীর আর সূচের মতো সুচালো। চওড়া কাঁধ, গম্ভীর আদল শ্যামবর্ণ পুরুষ হলো বেশ আকর্ষণীয় দেখতে। তনুজাকে অপেক্ষায় রেখে লোকটা যেন এক ধরনের পৈশাচিক আনন্দ পাচ্ছে। নরাজ আরও কিছুটা সময় ধরে নৈশব্দের মধ্যে কাটিয়ে গেল। একটা সময়ের শক্ত কাঠি ভেঙে সে নিজেই শীতল কণ্ঠনালীতে বলল, ভয় পাচ্ছ তনুজা? তনুজা ভয় বলতে সত্যি সে পাচ্ছিল। অচেনা এক লোকের সঙ্গে তার বিয়ে হলো। লোকটা অন্ধকার এক রাতে শুনশান রাস্তা বসে হঠাৎ করে বলেছে সে তার বউকে নিজ হাতে জবাই করেছে। সেখানে ভয় না পেয়ে উপায় আছে? তনুজার দৃষ্টিজোড়া ভারী কি উদ্বিগ্ন, অন্তরে তীব্র ভয়ের বাসা। উষ্ঠজোড়া ফুরে তত্ত্বকণিক সে প্রশ্ন ছুড়ে দিল, কেন মারলেন তাকে? তনুজার চিন্তিত আর ভীতু আদরটা এক নজর আর চোখে দেখে নওরাজ ঠোঁট টিপে একটুখানি হেসে দিল। শ্যাম সুন্দর মুখটা চাঁদের আবছা কিরণে চমৎকার দেখালো। ঝলকালো বুঝি। তনুজার চেতনা শক্তি চাইল ক্ষণকালের জন্য ওই হাসিটুকুর প্রেমে খুব গভীর করে পড়তে, কিন্তু মন ঘোর বিরুদ্ধচারণ ঘোষণা করে উঠল, না, শ্যামসুন্দর পুরুষদের প্রেমে পড়তে নেই। তারা আগুনের চেয়েও ভয়ঙ্কর, তরোয়ালেরও ধারালো হয়। নরাজ তনুজার চিন্তিত মুখ হতে দৃষ্টি নামিয়ে এনে গাড়ি চালাতে মনোযোগ দেয়। কিছুটা সময় নীরবতায় কাটলেও একটা সময় সেই নীরবতার শক্ত আবরণ চিরে বলে ওঠে সে, মারিনি, মরে গেছে। তোমার সঙ্গে তখন মজা করেছি। বাচ্চা মেয়েদের ভয় দেখাতে দারুণ লাগে, বাট তুমি ভয় পেয়েছো। বাচ্চা মেয়েদের ভয় দেখাতে আপনার দারুণ লাগে না, কিন্তু বাচ্চা মেয়েকে বিয়ে করতে তো চক্ষু লজ্জা করেনি। বলেই তনুজা ফোঁস করে স্বস্তির দুটো শ্বাস ফেলল। এতক্ষণ এই শ্বাস দুটো তার গলার কাছে হাড্ডির মতো এসে আটকে ছিল। সেই শ্বাসটুকু কোনো ক্রমে ফেলে শান্তি পেল। হৃৎপিণ্ড এখনো বুঝি থক থকিয়ে যাচ্ছে। দু চোখ বন্ধ করে তৎপর গাড়ির সিটে মাথাটা হেলিয়ে দিল। অপেক্ষায় রইল নওরাজের পক্ষ থেকে পাল্টা জবাব ফিরে আসার। নওজা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এর উপযুক্ত জবাব দিল, না, লজ্জা করেনি। বিয়ের উপযুক্ত মেয়েকে বাচ্চা বলেছি বলে নিজেকে বাচ্চা ভাবছ? বাচ্চা আদৌ জানো কাকে বলে? যে এখনো ফিডার চুষে সে হলো বাচ্চা। বাট তোমার মতন দামড়ি মেয়েকে বাচ্চা বলেছে আহ্লাদ করে, বাচ্চা সম্বোধন করে নয়। তনুজা ললাট চেপে ধরে কিংদশ চুপ করে রইল। তাকে সোজা দামড়ি বলে দিল। সে অবশ্য ওসব তোয়াক্কা করল না। মন খারাপের সঙ্গে আলিঙ্গন করে কিছুটা সময় চুপ করে রইল। হঠাৎই প্রশ্ন করল সে, আচ্ছা, আপনি আমাকে বিয়ে করলেন কেন? আমি কিন্তু আপনাকে মেরে দিতে পারি, তা জানেন আপনি, কারণ আমার মাথায় আমি জিন পালি। আপনি জানেন তারা কত ভয়ঙ্কর। আপনাকে দুটো আছাড় দিয়ে কোমর ভেঙে দেবে। কিন্তু তুমি কি জানো, জিন তাড়ানোর দোয়াও আমার জানা আছে। আপাতত ঘুমাও এসব উল্টাপাল্টা ভাবনা রেখে। আগামীকাল কত ধকল যাবে তোমার উপর দিয়ে। তনুজা সত্যি বলতে কোনো নতুন করে কথায় জড়ানোর ইচ্ছা জাগলো না। তার মনটা বিকৃত ঠেকছে, সব কিছু থেকে বিতৃষ্ণা জন্মাচ্ছে। তাই সে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া পেয়ে ঘুমিয়ে গেল। ও ঘুমিয়ে যেতেই নরাজ ওর গায়ে
পাতলা একটা চাদর দিয়ে ঢেকে দিল। ওর মায়াবী উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে এক ঝলক হাসল। পাগল একটা। খুব ভোরের দিকে তার ঘুম ভাঙল। মাথাটা একটু ভারী ভারী ঠেকল। সে মাথা ধরে বসে সে মাথা ধরে উঠে বসল। নিজেকে আবিষ্কার করলো নরম গদির বেডে। সে ঝটপট উঠে বসল। গায়ে বিয়ের সাজি। রুমে কেউ নেই, সে একা। রুমটা বেশ গোছালো আর আভিজাত্য দেখতে। বড়ই চমৎকার। দামি ফার্নিচার, পুরা মাস্টার বেডরুম একটা। বারান্দাটি আরো দ্বিগুণ চমৎকার দেখতে। বেশ বড়। এটাই বুঝি তার শ্বশুরবাড়ি হবে হয়তো। কিন্তু এত বড় ফ্যামিলির ছেলে তার মতন মধ্যবিত্ত মেয়েকে কেন বিয়ে করতে গেল? সে চাইলে আরো বড় ঘরে মেয়েকে বিয়ে করতে পারত। কিন্তু তাকে করলো কেন? আপাতত সে এসব ভাবাভাবি বাদ দিল। হাত মুখ ধুতে হবে। ওয়াশরুমে ঢুকলো সে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো বিছানার উপর মেরুন রঙের একটা শাড়ি রাখা। বিখ্যাত তাঁতিদের দ্বারা তৈরি তাঁতের শাড়ি। কিন্তু রাখলো কে? শাড়ির প্রসঙ্গ আসতেই তনুজা নাক উঁচু করলো। সে শাড়ি পরতে পারে না। বাড়িতে বসে দুজন মেয়ে পরিয়ে দিয়েছিল। সে চুপচাপ বিছানার উপর বসে পড়ল। মুখটা মলিন, ভীষণ কান্না পাচ্ছে। চেনা না জানা নেই, অচেনা একটা জায়গায় এসে বসে আছে। বুক মুচড়ে তার কান্না পাচ্ছে। যতবার মনে পড়ে সে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছে, অন্য এক নারীকে স্পর্শ করা পুরুষটিও তাকে ছুঁবে, তার পশমে পশমে বিচরণ করবে, তার আন্তবাসের ফিতা খুলবে, অষ্টজোড়া জুড়ে আলিঙ্গন চালাবে। ততবারই তার ঘৃণায় শরীর রিরি করে ওঠে। সে পারবে না ওই স্পর্শ শরীরে নিতে। কুচি কুচি করে দেহটা কাটতে ইচ্ছা করছে। এসব ভেবেই সে মুখটা দুই হাঁটুর ভাঁজে রেখে কাঁদতে লাগলো। কিছুক্ষণের মাথায় ৫-৬ বছর বয়সী একজন মেয়ে এসে তার পাশে বসলো। নাম নুসাইফা। মুখটা দেখতে অনেকটা নওরাজের মতন। তনুজা তখন কাঁদছিল। আসলে তার কান্না পাচ্ছে, বুক ফেরে কান্না। এই বিয়ে তো কোনো ক্রমেই সে করতে রাজি ছিল না। এখন না মানতে পারছে ওই বিবাহিত পুরুষটিকে, না মানতে পারছে তার সংসারটাকে। সব কিছুই তার নিজের কাছে বিষাক্ত কাঁটার ন্যায় ফুটছে। মেয়েটা তনুজার ক্রন্দনরত মুখটার দিকে উৎসুকে উঁকি মেরে এক ফোঁটা দেখতে গিয়েছিল তনুজা কাঁদছে কিনা। মুখটা সে দেখতে পেল না, তবে কান্নার শব্দ পেল। তার ছোট কোমল প্রাণ হৃদয়টা ব্যাকুল হলো। আদুরে আদুরে গলায় তনুজাকে প্রশ্ন করল সে, তুমি কাঁদছো কেন নতুন মা? বাচ্চা কণ্ঠ পেয়ে তনুজা জলে ভেজা রক্তিম মুখটা তুলে মেয়েটার দিকে তাকালো। গোলগাল দেখতে একটা মুখ, গায়ের রং উজ্জ্বল, চুলগুলো কুচকুচে কালো আর ঝলমলে দেখতে, বেশ বড়। কোলে একটা টেডি, দেখতে আদুরে আদুরে লাগে। কিন্তু তনুজার মেয়েটার প্রতি আদর লাগলো না। তার মনটা বিকৃত হয়ে গেছে। এর কারণ সে নয়রাজের মুখের সঙ্গে এই মেয়ের মুখের গড়ন মিল পেয়েছে। নিশ্চয়ই এটাই নয়রাজের মেয়ে। ছ্যাঃ, বিবাহিত পুরুষের বউ সে। ঘৃণা লাগে তার এটা শুনতে, চরম রকমের ঘৃণা। এই ঘৃণা সে নিতে পারে না। তার উপর মেয়েটার মুখে নতুন মা। ডাকটা শুনে আগুনে ঘি ঢালার মতন চেঁচিয়ে ওঠে সে। আমাকে নতুন মা বলে ডাকবে না। কিসের মা আমি তোমার? হ্যাঁ, কার মা? তোমায় জন্ম দিয়েছি? দেইনি তো। আমার নিজেরও কোনো সন্তান নেই। বয়স কত? একটুখানি। আবার সন্তান? যাও, রুম থেকে বের হও। আর কখনো আমার সামনে আসবে না তুমি। তাহলে একদম চট দিয়ে গাল ফাটিয়ে দিব, বেয়াদব মেয়ে। বের হও রুম থেকে। কথাগুলো বলেই তনুজা রাগে হিসিয়ে কাঁপতে থাকে। মেয়েটার প্রতি তার কোনো রাগ নেই। সব রাগ নওরাজ আর তার বাবার প্রতি। মেয়েটার উপরও সে রাখত না যদি না
সে নতুন মা না বলতো। যেটা শুনতে তার ঘৃণা লাগছে। তনুজার ধমক খেয়ে নুসাইবা প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে মুখটা মলিন করে নিয়ে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। তনুজার আফসোস হলো মেয়েটার সঙ্গে এমন রুক্ষ আচরণ না করলে পারত। ওই ছোট্ট বাচ্চাটারই দোষ কোথায়? কিন্তু সে নিজেও তো দোষী নয়। তবুও কেন দোষীর কাঠগড়ায় নিঃশব্দে দাঁড়িয়ে? নুসাইবা চলে যাচ্ছিল। তাকে এই রুমে পাঠিয়েছে তার দাদু জুনেফা মজুমদার। বলেছে গত কাল রাতে নাকি তার একটা লাল টুকটুকে নতুন মা এসেছে। দেখতে অনেক সুন্দর, একদম রাজকুমারীদের মতন। ওই নতুন মা তাকে নাকি অনেক অনেক আদর করবে, ভালোবাসবে। ছোট নুসাইবার মনে তখন কত কল্পনা জল্পনা ছিল। অল্প বয়সে যে মাকে সে হারিয়েছে, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, তাই মায়ের ভালোবাসার কাঙ্গাল সে। এজন্য একটুখানি ভালোবাসা পেতে নতুন মায়ের কাছে ছুটে গিয়েছিল। কিন্তু কে জানতো নতুন মা তার ছোট্ট বুকে পুষে রাখা ভালোবাসাটুকু বিষিয়ে দিবে। কত স্বপ্ন ছিল তার অতটুকু হৃদয় জুড়ে। সে নতুন মায়ের সঙ্গে গল্প করবে, ঘুরবে, মজার মজার খাবার খাবে, খেলবে। কিন্তু সে জানতো না নতুন মা তাকে বকবে, মারের কথা বলবে, রুম থেকে বের দিবে। সে কোমল দুহাতে চোখ দুটো মুছতে মুছতে বেরিয়ে যাচ্ছিল। সেই সময়ে পথিমধ্যে তার সঙ্গে নওরাজের দেখা হলো। নুসাইবাকে কাঁদতে দেখে নওরাজের বুকটা অকস্মাৎ ছাত করে উঠল। সে একবার রুমের ভিতরে চাইল, ওখান থেকে ফ্যাস ফ্যাস করে কান্নার শব্দ ভেসে আসছে। তার সোয়াল শক্ত হয়ে এলো। নুসাইবাকে নিশ্চয়ই তনুজা কিছু একটা বলেছে, যার কারণে নুসাইবা কাঁদছে। তার বেশ আদুরে কন্যা নুসাইফা, তাকে বকা তো দূর থাক, ওর সঙ্গে সে শক্ত গলায় কথাও বলেনি। আর দুদিনের মেয়েটা এসে কিনা তার মেয়েকে শাসাবে, চোখ রাঙাবে, সে এসব মানতে পারবে না। আপাতত সে নুসাইবাকে শান্ত করতে গেল। নুসাইবার সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। ওর গালের অশ্রু আঙুলের মাথা দিয়ে মুছে দিচ্ছিল। নুসাইবা বাবার আদুরের স্পর্শে নেতিয়ে পড়ল বাবার আদুরে বুকে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে অষ্টজোড়া ফুলিয়ে পড়ল। বিশ্বাস করো পাপা, আমি নতুন মাম্মাকে কোনো বিরক্ত করিনি, শুধু এতটুকু জিজ্ঞেস করেছিলাম, তুমি কাঁদছো কেন নতুন মা? এজন্য উনি আমাকে বকা দিয়েছে, রুম থেকে বের হয়ে যেতে বলেছে। নওরাজ বেশ শব্দ করে নুসাইফার কপালে একটু চুমু খেলো। ওকে বুকে টেনে নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, তুমি নতুন মায়ের কাছে কিছুদিন এসো না পাপা, বুঝেছো? তুমি জানো তোমার নতুন মায়ের সঙ্গে একটা জিন আছে, খবিজ জিন। সে তোমার নতুন মায়ের কাঁধে থাকে, দেখতে দানবের মতো ভয়ঙ্কর। তোমাকে যে বকা দিয়েছে সেটা তোমার নতুন মা ছিল না, ওটা জিন ছিল। জিনেরা বাচ্চাদের পছন্দ করে না, ওরা বাচ্চাদের দেখলেই রেগে যায়। এজন্য নতুন মা তোমাকে বকা দিয়েছে। আমি একজন ওঝা ডেকে এনে জিনটিকে ছাড়িয়ে নিই, তারপরে তুমি তোমার নতুন মায়ের সঙ্গে গল্প করতে এসো। আপাতত এখন তুমি তোমার দাদিমার কাছে যাও। ঠিক আছে পাপা? তুমি নতুন মায়ের কাছে থাকবে, একদম নড়বে না। জিন যদি নতুন মাকে মেরে দেয় তাহলে আমার খুব কষ্ট হবে। আমার সঙ্গে খেলবে কে? বলো পাপা। কথাগুলি হাত নাড়িয়ে নাড়িয়ে বলে থামল নুসাইফা। নওরাজ হাসল। বাচ্চারা স্বভাবগত নিষ্পাপ হয়, এই যে তার জলজান্ত প্রমাণ। ধমক খেয়েও অজানা অচেনা একটা মেয়ের জন্য কত তার চিন্তা। সে খানিকটা হেসে বলে, যথা আজ্ঞা মাই প্রিন্সেস, আপনি যা বলবেন তাই হবে, এখন যান। নুসাইফা গাল ছড়িয়ে হেসে দেয়। মেয়েটা
হাসলে দুই গালে টোল পড়ে। দেখতে তখন আদুরে আদুরে লাগে। সে নওরাজের দুই গালে ঠোঁট ভিজিয়ে দুটো চুমু খেয়ে নিল। যাওয়ার আগে বলল, ওকে পাপা। নুসেফা যেতেই নওরাজ রুমে ঢুকে দরজা আটকে দিল। তনুজা তখন উপর হয়ে শোয়া ছিল, চুলগুলি মুখের উপর ছড়ানো। তার বালিশে মুখ চেপে কাঁদছে সে। নওরাজ সেদিকে এক পলক তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হ্যান্ড ওয়াশ খুলতে খুলতে জিজ্ঞেস করল, তুমি কি ডিভোর্স চাইছো? তনুজা ঘাড় ঘুরিয়ে পিছু করল। নওরাজ আবার বলল, ডিভোর্স নিলে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য তোমাকে 6 মাস অপেক্ষা করতে হবে। এই 6 মাস তুমি আমার ফ্যামিলির একটা লোকের সঙ্গেও খারাপ আচরণ করতে পারবে না। গড প্রমিস। তাহলে তোমাকে আমি নিজের হাতেই মেরে বিশ্ব রেকর্ড করব। বলেই সে থামল। তার শেষোক্ত বাক্যটুকু ক্রোধের খানিকটা তেজ প্রকাশ পেল, যেটা ছিল অবিশ্বাস্য, অকল্পনীয়। কিছুটা সময় নীরব থেকে সে আবার বলল, আর একটি কথা, ডিভোর্সের পর তুমি উঠবে কোথায়? যদি ভেবে থাকো তোমার নিজের বাড়ি, তাহলে বলবো তুমি ভুল ভাবছো। কারণ ডিভোর্সের পর তখন তোমার জীবনটা তোমার বাবা জাহান্নাম বানিয়ে ছাড়বে। চলো তোমাকে একটা সুযোগ দিই, বেশি না, মাত্র 6টা মাস আমার পরিবারের সঙ্গে থাকো তুমি। যদি ভালো না লাগে তুমি ডিভোর্স নিতে পারো, আর ভালো লাগলেও থাকতেও পারো। আমার কোনো আপত্তি ও বাধা নিয়ম নেই। শর্ত একটাই, আমার মেয়ের সঙ্গে এক ফোঁটাও খারাপ আচরণ করতে পারবে না। ভালো লাগবে না, দূরত্ব বজায় রাখবে, কিন্তু ওর ছোট মনে কষ্ট দেওয়া যাবে না। বলো রাজি? তনুজা চোখের জল বাম হাতের তালুতে মুছতে মুছতে নাক টেনে নওরাজের প্রস্তাবে সম্মত জানিয়ে বলল, হ্যাঁ আমি রাজি। নওরাজ মৃদু হেসে বলল, মিসেস নওরাজ মজুমদার, তাহলে আজ থেকে শুরু হোক আমাদের নতুন পথযাত্রা। উপস, সরি, শুধু তনুজা হবে। চলবে। গল্প সূত্রের দ্বিপ্রহর পর্ব 1 থেকে 4 শেষ। লেখিকা লামিয়া তাসনিম। পরবর্তী গল্প পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। চ্যানেল সবাই সাবস্ক্রাইব করলে গল্প দেব, তাছাড়া গল্প দেব না। তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট